আজকে সরকার বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সরকার নাকি এখন চায় না যে বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন হোক। বেডিয়ার হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা আমরা আগে থেকেই জানি। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবী বাংলাদেশে এই বেডিয়ার হত্যাকাণ্ডের বিচার হবে না, বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন হবে না, রহস্য উন্মোচিত হবে না, এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না, কোনোভাবেই মানা যাচ্ছে না। প্রিয় দর্শক, মাত্র 24 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল, চ্যালেঞ্জ করেছিল যে বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না, করবে না এই সরকার। আসিফ নজরুল তা করতে দিবে না এবং ভারত করতে দিবে না আসিফ নজরুলের কাঁধে বন্দুক রেখে। প্রিয় দর্শক, সেই বিডিআর হত্যার আজকে একটি রায় আমরা হাইকোর্টে দেখতে পেলাম এবং সেই রায়ের ভিতরে একই কথা ইলিয়াস হোসেনের সাথে হুবহু কেন মিলে গেল। আজকে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেই সিদ্ধান্ত রাষ্ট্র নিল যে বিডিআর এর ঘটনায় তদন্ত করবে না, পুনঃ তদন্ত করবে না, এইটা একটা বার্তা দিল যে সরকারের প্রায়োরিটি লিস্টে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাই সত্য হলো এবং সেটি বাস্তব উদাহরণ পেলাম আমরা আজকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই গতকাল একটি লাইভে বলেছিল, তার একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপাতত এই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো কমিটি গঠন করা হবে না, কোনো কমিশন গঠন করা হবে না। বিডিআর হত্যাকাণ্ড কমিটি বা কমিশন গঠনের প্রধান বাধা আসিফ নজরুল। তার কারণ বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের এই ঘটনা নিয়ে কমিশন তৈরি করলে আসিফ নজরুলের হিস্টোরি সামনে চলে আসবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটা আবারও প্রমাণ হলো। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপাতত কোনো কমিশন গঠন করছে না সরকার। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এটা নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে। তাহলে সাংবাদিক ইলিয়াস যে কথা বলেছে সেটাই কি তাহলে সত্য? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি। বিডিআর বিদ্রোহ নিয়ে সরকার তদন্ত কমিশন গঠন না করায় কিভাবে সমালোচনা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে, সেটা আমরা দেখব। তারপরে কথা বলবো, আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। প্রিয় দর্শক, মাত্র 24 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল, চ্যালেঞ্জ করেছিল যে বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না, করবে না এই সরকার। আসিফ নজরুল তা করতে দিবে না এবং ভারত করতে দিবে না আসিফ নজরুলের কাঁধে বন্দুক রেখে। প্রিয় দর্শক, সেই বিডিআর হত্যার আজকে একটি রায় আমরা হাইকোর্টে দেখতে পেলাম এবং সেই রায়ের ভিতরে একই কথা ইলিয়াস হোসেনের সাথে হুবহু কেন মিলে গেল, সেই বিষয়ে আপনাদেরকে আমি দুইজনেরই বক্তব্যটা এখন রেকর্ড শোনাবো। দুইজনের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন ইলিয়াস হোসেন কি বলেছিল আর 24 ঘন্টা পরে হাইকোর্টে দাঁড়িয়ে আমাদের আইনজীবী কি বলেছে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। আজকে 2024 সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা আশা করে মহামান্য কোর্টে এসেছিলাম। সেই সময়ে সরাসরি সরকার পতনের পরপরই আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি মিডিয়ার সম্মুখে বলেছিলেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত করা হবে। সেই আলোকে আমরা তাদেরকে একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম ইনিশিয়ালি এবং সেটাকে ডিসপোজ অফ করার জন্য রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম। মহামান্য কোর্ট ওই রিপ্রেজেন্টেশনটাকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল। প্রথমত গত যেই ধার্য তারিখ ছিল, ধার্য তারিখে ওনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের মাধ্যম দিয়ে জানালেন যে কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে। তারপরে বললেন যে কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য গিয়েছে। আজকে যেই চিঠিটা ওনারা দিয়েছেন, অর্থাৎ আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের
2টি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে। সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে, যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি। প্রাথমিকভাবে আজকে কোর্টে এটা ওনারা এফিডেভিট করে জমা দেন নাই, আমাকে পিটিশনার হিসেবে একটি সাবমিট করেছেন, সাথে সাথে কোর্টকে অ্যাওয়্যার করেছেন বিষয়টা নিয়ে। কোর্ট আমাকে যেটা বলেছে আইনগত বিষয়টা দেখার জন্য, এবং সাথে সাথে কোর্টও এই বিষয়টা দেখবে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন তাদেরকে দেখার জন্য। আমরা পরবর্তী 5ই জানুয়ারি এটা শুনানির জন্য রাখা হয়েছে। আমরা পরামর্শক্রমে অর্থাৎ সিনিয়রদের পরামর্শক্রমে আমরা আসব। আমার যেটা প্রাথমিকভাবে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যখন এই রিট পিটিশনটা দায়ের করা হয় এই ইস্যুটা উঠেছিল যে ক্রিমিনাল মামলা চলমান অবস্থায় কোন ধরনের করা যায় কিনা, তখন আমরা বলেছিলাম যে এটার প্রিসিডেন্ট আছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এরকম একটা রুল ইস্যু করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল, তাহলে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইনকোয়ারি করতে কেন বাধা থাকবে? কারণ এটা তো ওই ক্রিমিনাল মামলার সাথে সরাসরি কোনো ব্যাপারে না। এই ইনভেস্টিগেশনের সাথে বেরিয়ে আসবে এমন কিছু তথ্য, যেই তথ্যগুলা হয়তোবা ক্রিমিনাল মামলার সাথে সংশ্লিষ্ট না, এটা ঐতিহাসিক কাজেও লাগবে। তাহলে কেন ওনারা, আমি জানি না কেন ওনারা এই কমিটি গঠন থেকে পিছিয়ে আসলেন। তো আমরা আসলে অনেক প্রিয় দর্শক, আর কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন সরাসরি আইনজীবীর কাছ থেকে, ঢাকার আদালত থেকে আইনজীবীর বক্তব্যটা আপনাদের সামনে এই জন্য তুলে আনলাম যে ইলিয়াস হোসেন ভাই মাত্র 24 ঘন্টা আগে বলেছিলেন যে এই বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না। আজকে আদালত সেই কমিশন গঠনে কেন অস্বীকৃতি জানালেন, কেন অপারগতা জানালেন, কেন এটাকে কমিশন গঠন করতে বিলম্বনা করছেন এবং সাংঘর্ষিক মনে করছেন। এখানে তিনি উদাহরণ টেনে এনেছিলেন এর আগে বঙ্গবন্ধুর ব্যাপারেও এরকম আদালতে এইরকম কমিশন গঠন করা হয়েছিল। তাই আমরা আশা করি আমার প্রিয় বিডিআর এর ভাইয়েরা মুক্তি পাবে এবং তারা সম্মানের সাথে সব ধরনের সহযোগিতাগুলা সরকারের কাছ থেকে পাবে, নতুবা আরেকবার কিন্তু আমাদের জেগে উঠতে হবে এই ভাইদেরকে মুক্ত করার জন্য। আমরা চাই না আবারও 24-এর মতো কোনো আন্দোলন 25 সালে ঘটুক, আমরা চাই না। তারপরেও কিন্তু আমরা বসে থাকবো না যদি আমাদের নিরপরাধ এই নিষ্পাপ বিডিআর এর ভাইদেরকে মুক্ত করতে না পারি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না এটা আমরা আগে থেকেই জানি। হাসিনার আমলে বিডিআর হত্যাকাণ্ডের মতো এরকম একটা নারকীয় তাণ্ডবের বিচার হবে এটা আমরা কখনোই বিশ্বাস করি না এবং এটা সম্ভব ছিল না। কিন্তু এখন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন হবে না, রহস্য উন্মোচিত হবে না, এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না, কোনোভাবেই মানা যাচ্ছে না। আজকে সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সরকার নাকি এখন চায় না যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন হোক, তারা তদন্ত কমিশন চায় না। আর এ জায়গাতেই আমাদের সবচাইতে বড় খটকাটি লেগেছে যে সরকার হঠাৎ করে কেন আপনার এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নীরব হয়ে গেলেন। তাহলে কি এই সরকার রয়ের ফাঁদে পা দিয়েছেন? কারণ আমরা জানি 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের বিডিআর হত্যাকাণ্ড পিলখানায় যেটি ঘটেছিল এটি পুরোটাই ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার একটি নীল নকশা ছিল। কারণ ভারত জানতো বাংলাদেশের সেনাবাহিনী তাদের সমরাস্ত্র কম থাকতে পারে, তাদের অস্ত্র কম থাকতে পারে, গোলাবারুদ কম থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে যে দেশপ্রেম, যে সাহস, যে উদ্যম, এই উদ্যম ভারতের মতো একটা দেশকেও নাস্তানাবুদ করে দিতে বাংলাদেশ বিন্দু পরিমাণ সময় নেবে না। ইন্ডিয়া জানতো এটা। আমাদের বিডিআর তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী, এই বিডিআর ছিল সীমান্তের বাঘ, বর্ডারের টাইগার বলা হতো এই সীমান্ত আমাদের রক্ষী বাহিনী বিডিআরকে। এই বিডিআরকে পুরোপুরি মেরুদণ্ডহীন করার জন্য, সীমান্তের বিড়াল বানানোর জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল
বিডিআরের এই পিলখানার হত্যাকাণ্ড। অনেকেই এটাকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি সপ্তাহখানেক আগে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ছিলাম। সেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা এই ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলে উপস্থাপন করেছিল। সাথে সাথে আমি প্রতিবাদ করেছি। আমি বলেছি, আপনি এটাকে বিডিআর বিদ্রোহ বলতে পারেন না। এটা কোনোভাবেই বিদ্রোহ ছিল না, এটি ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং এটি ভারতীয় পরিকল্পনায় ঘটানো হয়েছিল বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য। তাই তো আমরা দেখেছি বিএনপিকে দিয়ে চেষ্টা করেছিল তৎকালীন ভারতীয় সরকার, কিন্তু বিএনপিকে দিয়ে তারা এটা করতে পারে নাই। কারণ বিএনপির তৎকালীন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে এরকম একটি পরিকল্পনা তাদের ছিল, কিন্তু বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা সেটি বাস্তবায়ন করতে পারে নাই। এরপরেই তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে। আর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আর সেটাই করেছে তারা। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হলো, আর 9 সালের 25শে ফেব্রুয়ারি, মাত্র 2 মাস, 2 মাসও হয় নাই। এই 2 মাসের ব্যবধানে একটা নারকীয় হত্যাকাণ্ড। চিন্তা করতে পারেন, এটা পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। প্রি প্ল্যান ছাড়া এরকম নারকীয় তাণ্ডব কোনোভাবেই সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব নয়। আর সেটি ভারতীয় পরিকল্পনায় তারা করেছে। এখন আমাদের যেটি আশঙ্কার বিষয়, আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম। বিপ্লবী সরকার হয় নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রথম যে বিচারটি করবে সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার। আজও হয় নাই, বরঞ্চ এখন ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। কারণ ভারত চায় না এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক। ভারতীয় গোয়েন্দা সংস্থা তারাও চায় না বিডিআরের এই ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক, জনগণ জানুক। এটা কেউই চায় না। ইন্ডিয়াও চায় না, মোদী সরকারও চায় না, আর ইন্ডিয়ার রয়ের যে এজেন্ট তারাও চায় না। তো বিগত 15 বছরে মোদী সরকারের চাহিদা অনুযায়ী, ভারতের চাহিদা অনুযায়ী এই পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হয় নাই, বরং আমরা দেখেছি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদের বিডিআরের জওয়ানদের বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে, বছরের পর বছর। এখনো হাজার খানেক বিডিআরের জওয়ান সেই কেন্দ্রীয় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তারা রয়েছে, নিদারুণ কষ্টে রয়েছে। আমরা ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছিলাম, আপনি অতি দ্রুত আমাদের এই বিডিআরের ভাইদের মুক্তির ব্যবস্থা করেন, তাদেরকে প্রয়োজনে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে মুক্তি দেন এবং দেশ গঠনে কাজে লাগান। কারণ আমাদের বিডিআরের জওয়ানরা প্রশিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ে যুক্ত করলে, কাজে লাগালে এই বাংলাদেশ আরো এগিয়ে যেত, আরো শক্তিশালী হতো। ভারত রক্ত চক্ষু নিয়ে আমাদের বর্ডারের দিকে তাকানোর সাহস করত না। আমরা যদি আমাদের এই বিডিআরের ভাইদের আমরা কাজে লাগাতে পারতাম। সরকার সেটা করে নাই। সরকারের মাথায় কিসের ভূত চেপেছে আমরা জানি না। আমরা অত্যন্ত আতঙ্কিত এবং আমরা একই সাথে এক প্রকারের একটা টেনশনের মধ্যে রয়েছি। আমাদের বিডিআরের যে সকল ভাই এখনো কারাগারে বন্দী আছে, তাদের পরিবারের সদস্যরা গত পরশুদিন জাতীয় প্রেস ক্লাবে তারা প্রেস কনফারেন্স করে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে, যাতে করে সরকার গ্রেপ্তারকৃত কারাগারে বন্দী যে সকল বিডিআরের জওয়ান রয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে। সরকার সেদিকে যায় না। এখন সবচাইতে বড় সমস্যা যেটি, গত 1 মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠনের কাজ শুরু করেছিলেন এবং এই কমিশন গঠনে অনেকটাই তারা এগিয়ে গিয়েছিল বলে আমরা বিভিন্ন তথ্য থেকে জেনেছি। আর আজকে হঠাৎ করে হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করতে চায় না। একবারে রীতিমতো অবাক করা বিষয়, সরকার চায় না মানে তার মানে কি এই সরকার র দ্বারা পরিচালিত? তার মানে কি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভারতীয় মোদী সরকার দ্বারা নিয়ন্ত্রিত? কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক, এটা র চাই না, ইন্ডিয়া চাই না, মোদী সরকার চাই না। মোদী সরকারের গোলাম খ্যাত আওয়ামী লীগ চাইতো না। তাহলে এই সরকার কেন চাইবে না যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক? একবারেই রীতিমতো বাক রুদ্ধ করার মতো একটা খবর। যেহেতু হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে বা দিয়েছে, আর হাইকোর্ট যেহেতু আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড, সংযুক্ত, তাহলে আমাদের আশঙ্কা এবং আমাদের এই আশঙ্কা উড়িয়ে দেওয়াও যায় না। আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাও কি তাহলে চান না যে বিডিআরের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হোক? স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাই, আমরা চাই, রাজনৈতিক দলগুলো চাই, জনগণ চাই। তাহলে চাই না কে? চাই না সরকার। একবারে রীতিমতো খুব আতঙ্কিত হওয়ার মতো খবর ভাই। যাই হোক, এই হচ্ছে আজকের অবস্থা। আমরা শুধু একটাই কথা বলতে চাই, এই সরকার যদি অনতিবিলম্বে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠন না করে, তাহলে আমরা কিন্তু চুপ থাকবো না। আমরা চুপ থাকবো না, আমরা এটি নিয়ে রাজপথে অবশ্যই নামবো। কালকে যেহেতু বিজয় দিবস, না হলে আমরা কালকেই রাজপথে নামার আমাদের পরিকল্পনা ছিল। তাহলে আমরা অতি দ্রুত এটা নিয়ে রাজপথে নামবো ইনশাআল্লাহ। বিডিআরের যারা কারাগারে রয়েছে তাদের মুক্তি এবং এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য একটি স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতেই হবে। এখন আমাদের ইঞ্জিনিয়ার থোয়াই চেংমং আমাদের কথা বলবেন এ বিষয়ে। এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই বিডিআর হত্যাকাণ্ডে ভারত প্রত্যক্ষভাবে জড়িত কিনা? আপনারা সকলে জানেন, একমাত্র বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যারা বাংলাদেশের মাটিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, অনেকেই আমাদেরকে এভাবে বলার চেষ্টা করেন আপনাদের জীবন ঝুঁকিতে রয়েছে। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলে যদি আমাদের জীবন ঝুঁকিতে থাকে, তাহলে এর থেকে লজ্জা এবং দুঃখজনক আর পৃথিবীতে কথাও নেই বলে আমি মনে করি। এখন আমরা বলছি যে অনেকেই বলা বলে এভাবে করছে, এটা নাকি হঠাৎ করে হয়েছে এই কমিশন বন্ধ। আমি বলবো এটা ভারতের র এবং আরএসএস এর প্রেসক্রিপশনে এটা পরিকল্পিতভাবে এই কমিশনকে স্থগিত করা হয়েছে। আপনারা সকলে জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আমাদের বাংলাদেশের সেনানিবাসে এসে তিনি গোপন বৈঠক করে গেছেন। এটা বাংলাদেশের কোন মিডিয়াতে এটা আসেনি। তাহলে আমার বাংলাদেশ সেনাবাহিনী এই সেনা আপনার অফিসাররাও কি ভারতের র এবং আরএসএস এর র হয়ে কাজ করছে? এটা আমাদেরকে জানতে হবে কারা এখানে এটার সাথে জড়িত আছে। এই যারা কিনা এই কমিশন স্থগিতের জন্য কাজ করেছে, তাদের মুখোশ উন্মোচিত হলেই আমরা জানতে পারবো আসলে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল। আংশিকভাবে তাদের নাম আমরা জানতে পারবো। যখনই তদন্ত শুরু হবে তখন খোলাসাভাবে আমরা আরো জানতে পারবো। আমি জানতে চাই, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সকল নাগরিক জানতে চায় বিক্রম মিস্ত্রির সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কি বৈঠক করেছে, কি গোপন বৈঠকের মাধ্যমে বৈঠক করার কারণে আজকে এই বিডিআর হত্যাকাণ্ডের কমিশন তদন্ত কমিশন স্থগিত করা হলো। ঠিক, আমরা জানতে চাই। এই জন্য আমি বলছি সবাইকে সজাগ রাখতে হবে এবং আমাদের উপদেষ্টা বলেন, সমন্বয়ক বলেন, যারা কিনা টেবিলের নিচে কোটি কোটি টাকার বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনাকে এবং ভারতের আগ্রাসনকে এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন আমাদের সকলকেই একযোগে একসাথে
করতে হবে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার থোয়াই চিংমংকে। আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের প্রবাসে নির্যাতিত এক সাংবাদিক ইলিয়াস হুসাইন গত 2 দিন আগে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যে এই সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন করবে না। আজকে 2 দিন পরই আমরা কিন্তু তার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের সত্যতা আমরা পেয়েছি। এই সরকার আসলেই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করবে না, সেই সিদ্ধান্তের মাধ্যমে তার সেই চ্যালেঞ্জ কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। তাই আমরা বলতে চাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই সরকার যদি কোনো ধরনের ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় পাদে ফা দেয়, তাহলে আমরা এই বিষয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। ভারতীয় ফাঁদে পা দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য জনগণের সামনে উন্মোচিত না করলে আমরা আসলেই চুপ থাকবো না। একবারেই পরিষ্কার বক্তব্য, পরিষ্কার কথা। ধন্যবাদ। আমি রাওয়াতে গেছিলাম, আমার পিছে পিছে একজন মানুষ অনেকক্ষণ ঘুরছিল, তারপরে বলল যে তারেক ভাই, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিছু বলতে চাই একটা আপু। তো আমি বললাম কি বলতে চাই। তো এরপর আমাকে সাইডে নিয়ে গেল। তো উনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী এবং ওনার সঙ্গে আরেকজন ছিল, 2 জন ছিল। তো খুবই আতঙ্কিত এবং মানে এত বেশি ভয় পাচ্ছে যে কিছু বলতে পারছে না, যে আমাকে বলবে কি বলবে না, বলবে কি বলবে না। তো ওনাকে বললাম যে আপনি এত ভয় পাচ্ছেন কেন। তো একটা ঘটনা বলল যে ওনার ছেলে আইএসএসবিতে গেছে, ওনার স্বামী যে মারা গেছে এবং ওনার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে, যে বিডিআর ঘটনায় নিহত সেনা অফিসারের সন্তানকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে। তো এটা নিয়ে উনি কিছু কথা বলছে, বলার পরে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি কি চান আপনার আরেক সন্তান আছে তার লেখাপড়াও বন্ধ হয়ে যাক। তো তখন আমি বুঝতে পারছি যে সরকার পরিবর্তন হলেও বিডিআর বিদ্রোহের যে সংকট, এইটা এখনো পরিবর্তন হয়নি। তো আজকে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেই সিদ্ধান্ত রাষ্ট্র নিল যে বিডিআরের ঘটনায় তদন্ত করবে না, পুনঃ তদন্ত করবে না, এইটা একটা বার্তা দিল যে সরকারের প্রায়োরিটি লিস্টে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা নাই, তাদের গুরুত্বের তালিকায় এটা নাই, তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আমার প্রশ্ন হলো যে এটা কি শুধুই গুরুত্ব মনে করা বা না করার বিষয়? আমি জিজ্ঞাসা করছি, এটা কি শুধু গুরুত্ব মনে করা বা না করার বিষয়, নাকি অন্য কোনো বড় ঘটনাকে মাটি চাপা দিতে, নাকি এইখানে ক্ষমতাসীন আছে এইরকম কেউ এই ঘটনায় জড়িত, তাই জন্য এটাকে গুরুত্ব তালিকায় দেওয়া হচ্ছে না? যেটা আপনারা রিলেট করেন আমার এই বক্তব্যের প্রথমে যে ঘটনাটা বললাম সেইটা। আমরা কেন বিডিআর বিদ্রোহের ঘটনাটা প্রায়োরিটি লিস্টে দেব? কারণ আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি। সেই আগ্রাসন বিরোধী লড়াই হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সেই লড়াইয়ের শিকড় এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে। এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে যেই আপুটা আমাকে ঘটনাটা বলছিল, তার হাজবেন্ডকে হত্যা করা হয়েছিল, তিনি বলছিলেন যে ওই ঘটনার সময় হিন্দি ভাষাভাষী লোকরা পিলখানায় ছিল। তার মানে ভারত থেকে একদল লোক এসেছিল, তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই হত্যাকাণ্ড চালানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে সেনাবাহিনী ঢুকতে দেয়নি। সেনাবাহিনীর ক্ষিপ্ত, রাগান্বিত প্রতিশোধের জ্বালা নিয়ে আমাদের অফিসাররা ঢুকবে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি আজকে জিজ্ঞাসা করছি মইনু আহমেদ কোথায়, তার সঙ্গে কারা কারা ছিল ওই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিল যে সেনাবাহিনী পিলখানায় ঢুকবে না? কারা কারা? তারা এই ভারতের রয়ের সাথে সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ড ঘটেছিল এবং তাদের কেউ কেউ এখনো গুরুত্বপূর্ণ পদে আছে, তাদের কেউ কেউ এখনো প্রভাবশালী হয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তি হয়ে আছে, যেই কারণে এই তদন্ত করতে বিব্রত হচ্ছে সরকার। ইলিয়াস ভাইকে আপনারা অনেকেই অপছন্দ করতে পারেন, কিন্তু কালকে তার যে ভবিষ্যৎবাণী একদিনের মধ্যে প্রমাণ হয়ে গেল। আপনারা আর কোন দিক থেকে যুক্তি দেবেন তাকে অপছন্দ করার জন্য, তাকে ঘৃণা করার জন্য?
অনেক যুক্তি তো প্রয়োজন নাই, অনেক ব্যাখ্যা তো প্রয়োজন নাই। নিউজ হয়ে গেছে যে বিডিআরের তদন্ত হবে না। কেন হবে না? বিডিআরের ঘটনায় বাংলাদেশে কিভাবে ধ্বংস করা হয়েছে বলি। বাংলাদেশের নিরাপত্তা, একটা অভ্যন্তরীণ নিরাপত্তা, একটা হলো বাহ্যিক নিরাপত্তা। বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে কে? বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে একটা হলো সীমান্তরক্ষী আর একটা হলো সেনাবাহিনী। এক ঢিলে এই সীমান্তরক্ষী বাহিনী এবং সামরিক বাহিনী দুইটাকেই ধ্বংস করেছিল ভারতের র। এক ঢিলে দুইটাই। কিভাবে আমি বলি, বিডিআরকে ধ্বংস করেছে কিভাবে। পিলখানা বিদ্রোহের ঘটনায় প্রথমে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হলো। এই হত্যা করার পরে এখানে যারা হত্যা করেছে তাদেরকে আপনি ধরেন, শাস্তি দেন, ফাঁসি দেন, যা খুশি করেন, তাই না? কিন্তু রংপুরে, রাজশাহীতে, কুমিল্লায়, আরও বিভিন্ন জেলায় জেলায় যে বিডিআর অফিসাররা ছিল বা বিডিআর সৈনিকরা ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো? খুব ভালো করে বোঝেন, কিন্তু এই অনুসন্ধানটা করতে হবে। এবং এটা কিভাবে করেছে? প্রথমত বিডিআরদের এখানে হত্যাকাণ্ড ঘটেছে, আর মুন্নি সাহা প্রচার করেছে যে বিডিআর এবং আর্মি অফিসারদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবং কেন যুদ্ধ হচ্ছে? যে বিডিআরদের বিভিন্ন দাবি দাওয়া আছে, বেতন, তারপরে মর্যাদা, গ্রেড, এগুলো নিয়ে, রেশন, এগুলো নিয়ে বিডিআররা দাবি করছে, সেনা অফিসাররা দাবি মানে নাই, সেজন্য এখানে একটা যুদ্ধ হয়েছে, গোলাগুলি চলতেছে। মুন্নি সাহার প্রেসক্রিপশন দেখেন, মুন্নি সাহা এই প্রেসক্রিপশন ছড়াই দিল। তাহলে এখন কি করতে হবে? এখন হলো বিডিআররা লড়াই করতেছে, বিডিআর বিদ্রোহ হয়েছে, মানে সেনা অফিসার হত্যাকাণ্ড ঘটনাকে বিডিআর বিদ্রোহ বানাই দিছে। তাহলে বিদ্রোহ যদি হয় তাহলে কি হবে? সারা দেশের বিডিআররা ক্ষিপ্ত হবে, তারা বলবে ঢাকার বিডিআরদের সঙ্গে আমরা আছি, তারাও বললো যে আমরাও এই বিদ্রোহে অংশ নিলাম। এবং একটা বাহিনীতে দুই ধরনের লোক থাকে, একটা হলো যারা কোনো রিয়াকশন করে না, চুপ থাকে, নীরব থাকে, রাষ্ট্রের সিদ্ধান্ত আসলে তারা সেই রাষ্ট্রের সিদ্ধান্ত মানে নেয়। আরেকটা অংশ আছে প্রতিক্রিয়াশীল, যারা উপস্থিত বুদ্ধি দিয়ে প্রতিক্রিয়া জানায়, এবং তারাই হলো প্রকৃতপক্ষে যোদ্ধা। যেমন আমাদের সীমান্তে ভারত যদি হামলা করে, তাহলে প্রতিক্রিয়াশীল বিডিআর যারা, তারা বলবে সরকারের হুকুম লাগবে না, আমি এখান থেকে গুলি করব। এবং এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীকে টার্গেট করে এদেরকে আইডেন্টিফাই করেছে যে কারা কারা এই ঢাকার বিদ্রোহের সঙ্গে একমত হয়। আইডেন্টিফাই হওয়ার পরে সবগুলোকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে জেলে পুরাই দিছে। তাহলে একসাথে চৌকস অফিসারদেরকে হারালো, আরেক সাথে বিডিআরের যে আমাদের পরীক্ষিত বাহিনীগুলো ছিল যারা প্রতিক্রিয়াশীল, যারা ভারতকে প্রতিক্রিয়া জানায়। কেমন প্রতিক্রিয়াশীল? যারা রৌমারি সীমান্তে চার্জ করেছিল ইন্ডিয়ানদেরকে, যারা মায়ানমার সীমান্তে মানে মায়ানমার বাহিনীকে চার্জ করেছিল, সেই ধরনের প্রতিক্রিয়াশীল বিডিআরের মধ্যে যারা ছিল তাদেরকে প্রথমে বাছাই করলো যে কারা কারা প্রতিক্রিয়া করে, এবার এদেরকে সরাও, এদেরকে জেলে দাও, চাকরি থেকে বাদ দাও। পুরা বিডিআর হয়ে গেল ধ্বজভঙ্গ, পুরা বিডিআর ধ্বজভঙ্গ হয়ে গেল, বেতনখোর হয়ে গেল। বেতনখোর সীমান্ত প্রহরী, যারা সীমান্ত কোনোদিন পাহারা দিতে পারে না, এরকম রূপান্তরিত হলো। বছরের পরে বছর, 16 বছরে 1100 নাগরিক হত্যা করেছে ইন্ডিয়া, একজনকেও পাল্টা হত্যা করা সম্ভব হয়নি যারা আমাদের হত্যা করছে। কি বলবো, আমি জাস্ট কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না আমি প্রতিক্রিয়াটা আমার কেমন হওয়া উচিত আমি জানি না। একজন আপু, রুবি আপু, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে মেসেজ দিছে, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয়। উনি বলছে যে তারেক ভাই, এই জন্য 2000 মানুষ মারা গেল, এই জন্য 30,000 মানুষ আহত হলো, এইটার জন্য বলেন, আপনাদেরকে বলছি, এই মুহূর্তে এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের কাজ কি ছিল? যেদিন বলছে পলিথিন নিষিদ্ধ, সেদিন আমি বুঝতে পারছি যে এই সরকারের হাতে কোনো কাজ নাই, বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে কাজ মনে করছে না, তাই পলিথিনের পিছনে লাগছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত ওপিনিয়ন অবশ্যই জানাবেন, আপনাদের ওপিনিয়ন কি থাকবে, আপনাদের অভিমত কি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি বলতে চান এই বিষয়টি নিয়ে? বিডিআর বিদ্রোহের যদি বিচার না হয়, তাহলে আরও একবার হয়তো ঝামেলা বাঁধতে পারে, যুদ্ধ হতে পারে দেশে। তার কারণ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, মনে হচ্ছে আরও হাসিনার থেকে বেশি ফ্যাসিস্ট লোকজন ক্ষমতায় বসে গেছে। সাংবাদিক ইলিয়াস
স্পষ্ট বলেছে এ সব কিছুর জন্য দায়ী হচ্ছে আসিফ নজরুলরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 100% সহমত পোষণ করছি সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের সঙ্গে। সাংবাদিক ইলিয়াস যে কথা বলে সেটা অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতেই বলে। সাংবাদিক ইলিয়াস সত্য কথা বলেছে, এখন বোঝা যাচ্ছে সাংবাদিক ইলিয়াসের কথাই 100% সঠিক। আপনারা কি মনে করেন বিডিআর বিদ্রোহের এই বিষয়টি নিয়ে কমিশন গঠন না করা কি সন্দেহের বিষয় নয়? কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত, আপনাদের অভিমত। ভালো থাকবেন, বেশি কথা আর বাড়াবো না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে।